আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে জঙ্গি হামলার যে আতঙ্ক এটি মানুষকে তাড়া করে ফিরছে। ইতিমধ্যে ঢাকার কেরানীগঞ্জ, সায়েদাবাদ, এরপর প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের ওখানে, তারপর সাভারে একের পর এক যে বোমা ধরা পড়ছে। তারপর একের পর এক যেভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম এবং যেটাকে বলা হয় ফ্যানাটিক যে উগ্রবাদিতা, এই ফ্যানাটিক উগ্রবাদীদের যে সকল লক্ষণ, সেই লক্ষণের যে বহিঃপ্রকাশ পুলিশ পেয়েছে, তাতে করে পুলিশের যে একেবারে বদ্ধমূল ধারণা বাংলাদেশে একটি ভয়াবহ জঙ্গি হামলা ঘটানোর জন্য বা জঙ্গি হামলা করার জন্য একটি পক্ষ, তারা দেশীয় মদতে হতে পারে, বিদেশি মদতে হতে পারে, আন্তর্জাতিক মদতে হতে পারে, তারা আসলে সংগঠিত হচ্ছে এবং তারা জানান দিচ্ছে যে আমরা আসছি। এবং অবাক করার ব্যাপার হলো যে সংগঠন, এরকম অনেকগুলো সংগঠন, শেখ হাসিনার জমানাতে অন্তত আমরা 10 থেকে 12টি এরকম কুখ্যাত সংগঠনের নাম আমরা শুনেছিলাম। কিন্তু এই গত 6 মাস ধরে যে সংগঠনটির নাম বারবার আসছে সেটা হলো জেএমবি। আপনারা জানেন যে বিএনপির বিগত দিনে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সারা বাংলাদেশে জেএমবির একটা উগ্র তৎপরতা ছিল এবং সেই জেএমবি সংশ্লিষ্ট বাংলা ভাই, জেএমবি সংশ্লিষ্ট শায়ক আব্দুর রহমান, তাদেরকে দমন করার জন্য তৎকালীন র্যাবের যে অপারেশন পরিচালনা করতে হয়েছিল এবং যেভাবে বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, আবার পরবর্তীতে 1/11 এবং শেখ হাসিনার জমানাতে জেএমবি সহ অন্যান্য যে সকল উগ্রবাদী সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে সরকারের যে প্রাণান্ত চেষ্টা, সেই চেষ্টার ফলেও কিন্তু এই উগ্রবাদ সমূলে বিনাশ করা যায়নি। তারা বেড়ে উঠছিল নিজের অজান্তে, জেলখানাতে, পাড়া মহল্লায়, পাহাড়ে, এবং তারা প্রস্তুতি নিচ্ছিল এবং একটা সুযোগ তারা খুঁজছিল। এখন সেই সুযোগটি কি এই সময়টাতে চলে এলো, কিংবা কেন এই সময়টিকে এই জেএমবির মতো সংগঠন তারা বেছে নিল, এটি মিলিয়ন ডলারের প্রশ্ন। দ্বিতীয়ত, এখানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, যেমন জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, এগুলো নিয়ে আলাদা একটা ইন ডিটেলস ভিডিও করব। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা, সিআইএ, MI6, ব্রিটেনের যে গোয়েন্দা সংস্থা, ইনক্লুডিং মোসাদ সহ সবাই এই যে বাংলাদেশের যে উগ্রবাদ গত 2 বছর ধরে এটি যে ধুমায়িত হচ্ছে, এই ব্যাপারে কিন্তু প্রথমে ইউনূস সরকার, পরবর্তীতে তারেক রহমান সরকারকে সরকারি চ্যানেলে, কূটনৈতিক চ্যানেলে সতর্ক করা সহ তাদের যে সকল সফট পাওয়ার রয়েছে, অর্থাৎ পত্র-পত্রিকা, মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু বলে আসছিল যে বাংলাদেশে এইরকম ঘটনাগুলো ঘটছে, দেশীয় পত্রিকা এবং আন্তর্জাতিক পত্রিকা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং বর্তমান সরকার আসলে এখনও পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। এখানে যে ঘটনাগুলো ঘটছে, যখন এরকম কোনো আশঙ্কা দেখা দেয় বিশেষ দিন উপলক্ষে, তখন তারা একটি রেড অ্যালার্ট জারি করে, তারপর কিছু কিছু জায়গাতে টহল বৃদ্ধি করে, আর সরকারকে, মানে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে বুঝ দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে যে এরাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আওয়ামী লীগ মূলত এখানে বোমা পেতে রেখেছে। আবার ঠিক সেম কাজটাও কিন্তু সেই আওয়ামী লীগ জামানাতে বিএনপি নেতাকর্মী বা জামাতের যারা নেতাকর্মী, যারা পলিটিক্যাল রিসোর্সেস, তো সেই পলিটিক্যাল রিসোর্সেস তারা কেন সন্ত্রাসবাদীতে যাবে, এই কথাটা কাউকে বোঝানো যায় না আওয়ামী লীগ আমলে। ফলে তারা জঙ্গিবাদ দমনে যেভাবে নিষ্ঠুরতা অবলম্বন করেছে, জঙ্গিবাদ দমনে তারা যেভাবে ক্রসফায়ার, গুমের মতো ঘটনা ঘটিয়েছে, আবার এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে তারা দমন করার জন্য সর্বোচ্চ নিষ্ঠুরতা দেখিয়েছে। ফলে কী হলো, জঙ্গিবাদ আংশিক দমন হয়েছে, কিন্তু তার সাথে সাথে জঙ্গিবাদকে দমন করার জন্য যে পলিটিক্যাল একটা সমঝোতা দরকার,
এই জঙ্গিবাদ সম্পর্কে সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোর যে একটা ঘৃণা থাকা দরকার এবং পারস্পরিক সহযোগিতা থাকা দরকার উগ্রবাদকে ঠেকানোর জন্য, সেটির যে সূচনা এই বাংলায় ছিল, সেটি আওয়ামী লীগ অনেকটা স্টপ করে দিয়ে গেছে এবং সেটা এখন অব্যাহত, আবার ইউনূসের জমানাতে আরও বেশি এবং বর্তমান জমানাতে আরও বেশি। এর কারণ হলো এখন ইউনূসের জমানাতে যেমন বিএনপি জামাত ছাড়া কোনো রাজনৈতিক দল ছিল না, আর এখন বিএনপি ছাড়া আসলে কোনো রাজনৈতিক দল নেই। এখানে আমরা জামাত বা এনসিপিকে দেখছি, জামাত এনসিপির অবস্থা এখানে আসলে জাতীয় পার্টি জাসদের চাইতে কোনো অবস্থাতেই ভালো নয়, বরং জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় পার্টির জিএম কাদের, কিংবা ধরুন মুজিবুল হক চুন্নু, অথবা ধরুন কাজী ফিরোজ রশিদ, সংসদের ভিতরে এবং বাইরে যেভাবে কণ্ঠ উঁচু করে কথা বলতেন এবং সরকারকে মাঝে মধ্যেই মারাত্মক বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিতেন। তো সেই দিক থেকে এখন এই পার্লামেন্টে একমাত্র রুমিন ফারহানা ছাড়া পার্লামেন্টের ভেতরে কেউ নেই। আর রাজপথে নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সরকারকে বিব্রত করার মতো কোনো ভয়েস, কণ্ঠ, ট্যালেন্ট, মেধা কিচ্ছু নেই। সরকার সবাইকে মনে করছে জলবৎ তরলং, একেবারে জলের মতো তরল। এরকম যখন একমুখী স্রোত হয়, তখন সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া যে কোনো মানুষের জন্য সহজ। সরকার যখন এরকম অবস্থা, অনেকটা রিল্যাক্স, অনেকটা ঘুম, মানে একটা যাকে বলা হয় অস্বাভাবিক অবস্থায় সরকার যখন জোয়ারে পাল তুলে দক্ষিণা হাওয়ায় নৌকায় ভাসিয়ে দেয়, ঠিক সেই সময়টাতেই নৌকা ফুটো করে দেওয়ার জন্য প্রকৃতি যেভাবে সেই কাজ করে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেভাবে টাইটানিককে ডুবিয়ে দেয়, ঠিক একইভাবে এরকম সরকারের যখন সুখনিদ্রা হয়, শীতনিদ্রা হয়, তখন সেখানে এরকম জঙ্গিবাদের মতো ঘটনা, এরকম বিশৃঙ্খলার মতো ঘটনা, সংঘবদ্ধ সামাজিক অস্থিরতার মতো ঘটনা ঘটে, যা এখন এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। ফলে কি হলো, আজকের দিন পর্যন্ত সরকার এটিকে ডে টু ডে যাকে বলা হয় মানে প্রতিদিনের যে তাদের যে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কের মধ্যে রেখেছে। কিন্তু এটাকে দমন করার জন্য যে মাস্টার প্ল্যান দরকার, এটাকে দমন করার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, এটাকে দমন করার জন্য যে রিসোর্সেস দরকার, তার একটিও সরকার শুরু করেনি। আর শুরু না করার কারণে যারা প্রতিপক্ষ আলটিমেটলি তাদের মৌচাকে ঢিল পড়েছে। তারা বুঝে গেছে যে তারা আসলে বেশি দিন সময় পাবে না, খুব অল্প সময় পাবে, বড় জোর 2 থেকে 3 মাস সময় পাবে। এই 2-3 মাস সময়ের মধ্যে সরকার শক্তিশালী হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, অথবা এই 2-3 মাসের মধ্যে তাদেরকে শক্তি অর্জন করতে হবে, সরকারকে দুর্বল করতে হবে যদি তাদের এই কর্মকাণ্ড চালাতে হয়। যদিও আমি নিজে জানি না যে এই যে জঙ্গিবাদ ও উগ্রবাদ, এটার আলটিমেট গোল কী। পৃথিবীর ইতিহাসে আমি যেহেতু একজন ছাত্র, ইতিহাসের ছাত্র, আমি কখনই কোনো জঙ্গিবাদ দিয়ে বা উগ্রবাদ দিয়ে কোথাও কোনো রাজনৈতিক ক্ষমতা অর্জন করা গেছে, সাস্টেইন করা গেছে, কোনো মানে ক্ষমতার মসনদ তৈরি করা গেছে এবং অ্যাটলিস্ট মাত্র 5-6 বছর রাষ্ট্র ক্ষমতা চালানো গেছে, এরকম সিঙ্গেল নজির কোথাও নেই। সব জায়গাতে একটা পলিটিক্যাল শক্তি লেগেছে। এমনকি তালেবানের একটা প্রচণ্ড পলিটিক্যাল শক্তি আফগানিস্তান রয়েছে, ফলে তারা ফিরে আসতে পেরেছে। তালেবান কিন্তু সন্ত্রাসী সংগঠন না, কিন্তু আইএস যদি ধরেন কিংবা আল কায়দা যদি ধরেন, এদের মতো সংগঠন কখনো কোনো দেশে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে না হাজার বছরের ইতিহাসে। বড়জোর তারা অ্যাজ এ সাপোর্টিং পাওয়ার হিসেবে কখনো কখনো কোনো সরকারের ঘাড়ের উপরে দানব রূপে বা ক্যান্সার রূপে তারা সেভাবে চেপে বসে, যেভাবে 2001 সনে বিএনপি জামাত জোট সরকারের অনেক নেতার উপরে জেএমবির অনেক নেতা স্থানীয়ভাবে জাতীয়ভাবে তারা চেপে বসেছিল এবং তার মাসুল বিএনপিকে দিতে হয়েছে। ঠিক সেই জেএমবি আবার 2026 সনে এসে তারা আবার যে তৎপরতা শুরু করেছে, যেই তৎপরতা মোকাবেলা করার জন্য এই মুহূর্তে বিএনপির কোনো রকম তৎপরতা নেই। বিএনপি 2001 সনে তাদের যে পলিটিক্যাল পাওয়ার ছিল, দলের মধ্যে যে নেতৃত্ব ছিল, জামাতের মতো একটি শক্তিশালী দল তাদের সরকারের সাথে সহযোগী ছিল। তো সেখানে এখন সরকারের সাথে সহযোগী আছে গণ অধিকার পরিষদ, সরকারের সঙ্গে সহযোগী হিসেবে আছে সেই জুনায়েদ সাকি। তো সেই তুলনায় আপনি যদি সেই 2001 সনে
বিএনপির সঙ্গে যারা ছিলেন তাদেরকে ধরেন, সেই ফজলুল হক আমিনের মতো লোককে ধরেন, আপনি যদি সেই জামাতের মতো প্রতিষ্ঠানকে ধরেন, এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল, কিন্তু বড় বড় নেতা যারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তো কাজেই সেই বিএনপি যেটা তখন পারেনি, আর এখন বিএনপি ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সময়। তাদের না আছে অর্থ, মানে রাষ্ট্রের এই মুহূর্তে না আছে অর্থ, সরকারের না আছে স্ট্যাবিলিটি, এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন মন্ত্রীকে দেওয়া হয়েছিল, তিনি ব্যর্থ হয়েছে। নতুন আরেকজন মন্ত্রীকে দেওয়া হয়েছে, এবং আপনি নিশ্চিত থাকেন যে প্রথমজন যেহেতু ব্যর্থ হয়েছেন, দ্বিতীয়জন আরও বিপুল গৌরবে ব্যর্থ হবেন। কেন ব্যর্থ হবেন সেটা পরে বলবো অন্য একটা ভিডিওতে। কিন্তু আমি দোয়া করি তিনি ভালো করেন, কিন্তু তার ভালো করার একটা সিঙ্গেল যে নজির, সেই নজির আমার কাছে নেই। ফলে কী হলো, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতম অবস্থান, এবং একই অবস্থা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে হয়েছিল, এবং একই অবস্থা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল। শেখ হাসিনা প্রথমে এসেই সাহারা খাতুনকে দিলেন, তারপর দিলেন মহিউদ্দিন খান আলমগীরকে, তারপরে এখানে নিয়ে আসলেন সেই যাকে বলা হয় আসাদুজ্জামান খান কামালকে। তো তারা সবাই প্রধানমন্ত্রীর অনুগত ছিলেন। মহিউদ্দিন খান আলমগীর যথেষ্ট শক্তিশালী ছিলেন, কিন্তু তারপরও ব্যর্থ ছিলেন, সার্বিক দিক থেকে ব্যর্থ। তো ওই যে তার যে ব্যর্থতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যর্থতার যে সকল কারণ ছিল আওয়ামী লীগ জমানাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেই কারণগুলো ছিল, কিন্তু সেখানে জাহাঙ্গীর সাহেবের মতো একেবারে দুলাভাই টাইপের ভালো মানুষকে যখন এখানে দেওয়া হলো, সবাই ওনাকে ইচ্ছা মতো দুলাভাই, নতুন দুলাভাইকে যেভাবে মানুষের সুশ্রুতি দেয়, সবাই ওনাকে সেভাবে সুশ্রুতি দিয়েছে। ফলে তিনি বিপুল গৌরবে ব্যর্থ হয়েছেন, পুরো পুলিশ বাহিনীকে অন্তত 20 বছর পিছিয়ে দিয়েছেন। আবার সেখানে যখন সালাউদ্দিন সাহেব আসলেন, তিনি সংবিধান দিয়ে, সংসদ দিয়ে, জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে, মানে পুরো পুলিশ বাহিনীকে রীতিমতো একটা ইউনিভার্সিটি বানিয়ে ফেলেছেন। আবার সেই ইউনিভার্সিটিতে এখন ভাইস চ্যান্সেলর রূপে যখন শহীদুদ্দিন চৌধুরী আনিস সাহেবকে দেওয়া হয়েছে, যার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই, পুলিশের সঙ্গে গত 17 বছরে তার যে অ্যাডাপশন বা এই ধরনের তিনি কাজকর্ম করবেন, তার কোনো কানেকশন, কোনো জিনিস নেই। তো সেখানে কেবলমাত্র একটা পলিটিক্যাল পোর্টফোলিও আর তারেক রহমান সাহেবের একটা ডিজায়ার দিয়ে যে তিনি এখানে সফল হবেন, এটা কোনো অবস্থাতেই 1000-এর মধ্যে 1 ভাগও সম্ভব নয়। আর এই যে সম্ভব নয়, এই সম্ভব না হওয়ার জিনিসটি জেএমবির যারা লোকজন রয়েছেন তারা খুব ভালো করে বোঝেন, আর বোঝার কারণে কিন্তু এই যে তারা জানান দিচ্ছেন। একই সঙ্গে তারা সেই শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, এটা নিয়ে সরকার ব্যস্ত থাকবে। একই সময় তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, একই সময় তারা বাংলাদেশে এখন জ্বালানির সংকট, বিদ্যুতের সমস্যা, জনগণের মন অস্থির হয়ে আছে, সব জিনিসগুলো তারা মার্ক করে যেভাবে তারা টার্গেট করে যাচ্ছেন, এবং যেভাবে তারা ইতিমধ্যে ভয় সৃষ্টি করে ফেলেছেন, এবং এখনও পর্যন্ত কার্যত এরকম কাউকে ধরা যায়নি, কিন্তু যা জানা গিয়েছে, বোঝা গিয়েছে, ধরা পড়েছে, তাতে করে দেখা যাচ্ছে যে 2001 সনে বা আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে এই জেএমবির যে তৎপরতা ছিল তার চেয়ে অন্তত 100 গুণ অধিকতর শক্তিমত্তা নিয়ে তারা এইবার রাজপথে নেমেছে, এইবার তারা মাঠে নেমেছে, অন্ধকারের পথে নেমেছে। আর সেটা মোকাবেলা করার জন্য আমরা এখন কি করব সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।